ধারা 205 গ এবং 205 ঘ, এটা আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য দরকার নাই। তবে 205 ডি, 205 গহতে যান, ঘোড়ার গহতে যান। দেখা গেল একটা বিষয়ে পুলিশ ইনভেস্টিগেট করতে, পুলিশ কি করতেছে? পুলিশ হচ্ছে ইনভেস্টিগেশন করতেছে। ক্লিয়ার? তো যে বিষয়ে তদন্ত হচ্ছে, সেই বিষয়ে আরেকটি সিআর মামলা দায়ের হল। সিআর মামলা মানে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের হল। একটা বিষয়ে তদন্ত চলতেছে, তদন্ত চলাকালীন অবস্থায় সেই বিষয়ে সিআর মামলা দায়ের হলো। তার মানে এক বিষয়ে দুইটা মামলাও হয়ে গেল সেখানে। একটা জিআর আর একটা সিআর। একটা হচ্ছে থানায় মামলা, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা। তখন ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট তখন এই সিআর মামলাটা স্থগিত করে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাটা দায়ের করেছে এটা স্থগিত করে পুলিশ রিপোর্টের ভিত্তিতে মামলা পরিচালনা করবে। অর্থাৎ অলরেডি যে বিষয়ে তদন্ত হচ্ছে, সে তদন্ত রিপোর্টের উপরে কি করবেন? তদন্ত রিপোর্টের উপর কি করবেন? মামলা পরিচালনা করবে। এবং ধরে নেওয়া হবে এই মামলাটা জিআর মামলা, অর্থাৎ থানায় দায়ের করা হয়েছে। তারপরে তদন্ত থাকা অবস্থায়, তদন্ত থাকা অবস্থায় যদি কোনো সিআর মামলা দায়ের হয়, তখন সে সিআর মামলা স্থগিত হয়ে যাবে। তখন সে সিআর মামলা কি হবে? সে সিআর মামলা স্থগিত হয়ে যাবে এবং ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে মামলাটা পরিচালনা করবেন। এটা 205 দিতে বলে দেওয়া হয়েছে। 241 ক থেকে 249 পর্যন্ত আমরা যাব। এটাকে বলছে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কোথায় কোথায় আছে? 241 ক ধারা থেকে শুরু করে 249 ধারা পর্যন্ত। ক্লিয়ার? দেখেন, একটা মামলা যখন বিচারের জন্য যায়, কখনো কি কোর্টে গিয়েছেন? কোর্টে গেলে দেখবেন, যদি কোনো মামলা বিচারের জন্য যায়, বিচারের জন্য কখন যায়? প্রথমত মামলা ফাইলিং হবে, তারপরে সমন হবে, তারপরে ওয়ারেন্ট হবে, তারপরে সম্পত্তি ক্রোক হবে, এরপরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। তারপরে কি হবে? পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে কি হবে বলেন তো? তারপরেও যদি আসামি আদালতে উপস্থিত না হয়, তাহলে হচ্ছে
আসামির অনুপস্থিতিতেই বিচার শুরু হয়ে যাবে। এই যে বিচারটা শুরু হলো, বিচার করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে গেল। আপনি ধরেন মামলার আসামি পক্ষ, আমি মামলার বাদী পক্ষ। আপনি আসামি পক্ষ হিসেবে ম্যাজিস্ট্রেটের কাছে আসামির অব্যাহতির পিটিশন দিবেন, পিটিশন ফর ডিসচার্জ, ডিসচার্জ পিটিশন দিবেন। ওই অব্যাহতির আবেদনে আসামি পক্ষের গুণগান করে আপনি বলবেন যে স্যার, আসামি এই ধরনের অপরাধের সাথে জড়িত না, আসামি এরকম কোনো কর্মকাণ্ড। এই কিশোর দা, আপনি এমন করেন কেন? ঘটনা কি? হ্যাঁ, আপনার তো লড়াছাড়া করার দরকার নেই। আমি এমনি টেকনোলজি বুঝি না, কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? হ্যাঁ, এখনো কথা হইলো? আচ্ছা, আপনার শুনতে পান? জি দাদা, শুনতে জি পাচ্ছি দাদা, আপনাকে, শোনা যাচ্ছে, কিন্তু বাট স্ক্রিনটা তো ইয়ে হয়ে শুনতে গেল। পাচ্ছি কিন্তু আপনার পিকচারটা আগের মতো নাই আর কি। ওকে। দাদা, আহ, ঠিক, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার তো ঠিক আছে, আমি হলো টেকনোলজি দুর্বল। আচ্ছা, স্ক্রিন এত হুম। লাড়াচাড়া করেন কেন? এগুলা কি অভ্যাস? আমি বুঝি না। সাপোজ ক্লাসটা কাইটা গেল, আমি কিন্তু আর ব্যাক করতে পারবো না, কারণ আমি বুঝি না তো। কোন রকম ভাবে আহি এই জায়গা। না, সত্যি বুঝি না, ওরকম বুঝি না। ঠিক আছে, টেকনোলজি অনেকেই বোঝে না, আমাদের মধ্যে যারা পার্টিসিপেট করছে টেকনোলজি অনেকেই বোঝে না। ওকে, আমরা আসি ক্লাসে। ওকে, তাহলে দেখো আসামির কাছে কি চাওয়া হবে। সরি, আসামির পক্ষে আইনজীবী কি করবেন? আসামির অব্যাহতি চাইবেন, এবং সে অব্যাহতির পিটিশনে আসামি পক্ষের আইনজীবী বলবেন, স্যার, আমার আসামি হচ্ছে সাধু বাবা, সেই ধরনের অপরাধের সাথে কোনোভাবেই জড়িত না, আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। 241 ক ধারা। তাহলে 241 ক ধারা কি করলাম? 241 ক ধারায় অব্যাহতির আবেদন করা হয়। যদি অব্যাহতি দেওয়ার মতো যথেষ্ট কারণ, যথেষ্ট যুক্তি, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আদালতের কাছে আমি জমা দিতে পারি, তাহলে আদালত আসামিকে অব্যাহতি দিতেও পারে। তাহলে 241 কথার আসামিকে অব্যাহতি দিতে পারে, নাও দিতে পারে। মনে করেন যে আসামিকে অব্যাহতি দিল 241 ক ধারায়, তাহলে তো মামলাটা শেষ। তাহলে মামলাটা এখানেই শেষ। অব্যাহতি দিল না, তখন ডিসচার্জ পিটিশন নামঞ্জুর করে কি করা হয় বলেন তো? কি করা হয়? চার্জ অভিযোগ গঠন, গঠন করা হয়। চার্জ গঠন গঠন করা করা হয়। হয়, অভিযোগ গঠন করা হয়। অর্থাৎ বাদী পক্ষ চাই অভিযোগ গঠন, চার্জ গঠনের আবেদন করে। আর বিবাদী পক্ষ বা আসামি পক্ষ কি করে? অব্যাহতির আবেদন করে, 241 ক ধারায় অব্যাহতির আবেদন করে। এই অব্যাহতি যদি না দেয়, তাহলে 242 ধারায় আদালত চার্জ গঠন করে। কখনো কি চার্জ গঠন করা দেখেছেন? দেখবেন বিচারকের সামনে যে দাঁড়ায়, উনি বলেন যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির 379 ধারায় চার্জ গঠন করা হলো। এরপরে জিজ্ঞেস করেন আপনি কি দোষী নাকি নির্দোষ। তখন সে যদি বলে যে হ্যাঁ আমি দোষী, তাহলে আদালত সেখানে যদি দোষ স্বীকার করে, তাহলে আদালত সে দোষ স্বীকারের উপর ভিত্তি করে দণ্ড দিয়ে দিতে পারে। ধারা হচ্ছে 243।
যখন 242 ধারা চার্জ গঠন করে এবং আসামি হিসেবে আমি যদি বলি যে আমি নির্দোষ, তখন এই মামলাটায় সাক্ষ্য গ্রহণ করা হবে। এই সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করা হলো, গ্রহণ করা শেষে আদালত রায় দিবে। আদালত রায় দিবে 245 ধারায়। সে রায়ে বলতে পারে যে আসামি খালাস পাবে অথবা আসামি দণ্ড পাবে। আসামি খালাস পাবে অথবা আসামি কি পাবে? স্যার ক্লাস কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। দণ্ড পাবে। দেখেন, এই যে আসামি খালাস পাবে বা দণ্ড পাবে, এটা 245 ধারায় বলে দেওয়া হয়েছে। তাহলে ক্রিমিনাল মামলায় রায় গিয়া ম্যাজিস্ট্রেট আদালতে দুইটার একটা ডিসিশন হবে। কি ডিসিশন? ডিসিশনটা হলো যে ডিসিশনটা কি? ডিসিশন হলো হয় আসামিকে খালাস দিবে, না হয় আসামিকে দণ্ড দিবে। তো সাক্ষ্য প্রমাণাদি শেষে যদি দেখা যায় যে আসামির এই অপরাধের সাথে, যে অপরাধে চার্জ গঠন করা হয়েছিল, চার্জ গঠন করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে, আসামির এই অপরাধের সাথে কোনোভাবে সংশ্লিষ্টতা নাই, তখন আসামিকে খালাস দিয়ে দিবে। আর যদি দেখা যায় যে আসামিকে শাস্তি দেওয়া যায় বা তিনি শাস্তি পাওয়ার মতোই কাজ করেছেন, এটা যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়, তখন তাকে দণ্ড দেওয়া হবে, কারাদণ্ড দেওয়া হবে, ধারা 245। তো মামলা যিনি করেন, সিআর মামলা যিনি করেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অভিযোগকারী বা কমপ্লেনেন্ট। অভিযোগকারী বলা হয় যিনি সিআর মামলা করে, সিআর মামলা যিনি বাদী। আমি বাদী হয়ে মামলাটা করলাম, শুনানির দিন ধার্য হলো, বাট আমি নিজেই শুনানির দিনে আদালতে হাজির নাই। নিজেই শুনানির দিন আদালতে হাজির নাই। সেই ক্ষেত্রে আদালত কি করতে পারে? অর্থাৎ নির্ধারিত শুনানির দিনে অভিযোগকারী যদি আদালতে উপস্থিত না থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট আসামিকে কি করতে পারে? ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিতে পারে অথবা পরবর্তী কোনো তারিখ পর্যন্ত মুলতবি করে রাখতে পারে। তাহলে দেখেন, অভিযোগকারী যদি শুনানির দিনে হাজির না হয়, তাহলে আদালতের জন্য ডিসিশন কয়টা? আদালতের জন্য ডিসিশন আছে দুইটা। একটা হচ্ছে হয় আদালত আসামিকে অ্যাকুইটাল দিবে, খালাস দিবে, আর না হয় এই মামলাটা পরবর্তীতে শুনবে, পরবর্তী তারিখ পর্যন্ত মুলতবি করবে। মুলতবি মানে বুঝেন, সময় দিবে আর একটা তারিখ দিবে। দেখা গেল অভিযোগকারী আসে নাই, কিন্তু যিনি অভিযোগকারী, যিনি মামলার বাদী, হাতি বাঁচলেও লাখ টাকা, মূল্যও লাখ টাকা। সরকারি চাকরি যিনি করেন, মরুক আর বাঁচুক, লাখ টাকা। এটা আমার সেকশনের মধ্যে প্রমাণিত। 247 স্পষ্ট করে বলে দিছি, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, সরকারি কর্মচারী হয় বাদী, সেই ক্ষেত্রে বাদী যদি নাও আসে, তাহলে মামলাটা চলবে, মামলাটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে। সেক্ষেত্রে কিন্তু আসামি খালাসও পাবে না বা মুলতবিও হবে না। বিচার কার্যক্রম মুলতবিও রাখবে না।
তাহলে এই 247 ধারা কিন্তু লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীল প্রশ্নের জন্য। 247 খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়। 248 248 ধারা। আমরা অনেক সময় সমঝোতায় যাই। ধরেন আপনার বউ আপনার নামে সিআর মামলা দায়ের করল, কিছুদিন পরে দুজন মিলে গেলে, তখন ওই সিআর মামলা উইথড্র বা প্রত্যাহার চায়। সেই সিআর মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। এই সিআর মামলা প্রত্যাহারের আবেদন যে কোনো সময় করা যাবে, চূড়ান্ত রায় ঘোষণার আগে। চূড়ান্ত রায় ঘোষণার আগে যে কোনো সময় মামলা প্রত্যাহার করা যাবে। প্রত্যাহার মানে খুব বুঝেন, মামলা তুলে নেওয়া। কে তুলবে? যিনি অভিযোগকারী ছিলেন। মামলা যদি অভিযোগকারী আমার বউ যদি তুলে ফেলে, তাহলে আমার সুবিধাটা কোথায় বলেন? আমার সুবিধাটা হচ্ছে আমার সুবিধাটা হচ্ছে আমি আসামি হিসেবে খালাস পাবো। তাহলে মামলা প্রত্যাহার করলে আসামি কি পায়? খালাস পায়। এই 248 সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এই লিখিত পরীক্ষায় আসবে। এই মেয়া 3 স্টার দেন না, কি লিখে কলমাতে করে বই 3 স্টার দেন, লিখিত পরীক্ষা আইব না? মিঠুন সাহা বলছে। এবার আসেন 249 ধারায়। দেখেন অনেক সময় দেখা যায় বাদী মামলা দায়ের করছে না, অভিযোগকারী মামলা দায়ের করছে না, অভিযোগকারী কোর্ট আহে না কি তারাং বারাং করে, কোর্টকে বাপের সম্পত্তি পাইছে, মামলা কইরা যোগাযোগ করে না। তখন ম্যাজিস্ট্রেট কি করতে পারে? তখন ম্যাজিস্ট্রেট মামলার কার্যক্রম বন্ধ করে আসামিকে মুক্তি দিতে পারে। এখানে আসবে মুক্তি, 249 আসবে মুক্তি। হোয়াই? কারণ অভিযোগকারী মামলা করার পর আর কোনোদিন কোর্টে আসে নাই। মামলার মধ্যে অনিয়মতা রয়েছে, অ মানে ইরেগুলারিটি রয়েছে। মামলার যে স্বাভাবিক কার্যক্রম, তদবির, এগুলো হচ্ছে অভিযোগকারী করতেছে না। তখন আসামি পক্ষ, আমি আসামি পক্ষের যদি আইনজীবী হই, তখন কোর্টকে কি বলবো? ম্যাজিস্ট্রেটকে, দেখেন স্যার, শুধুমাত্র হয়রানি করার জন্য, আমাকে বিপদে ফেলানোর জন্য, আমি জুতা ছিঁড়ে কোর্টে আসবে ব্যবস্থা করার জন্য আমার নামে মামলাটা করা হয়েছে। দেখেন ওই ভদ্র মহিলা একবার মামলা করার পর আর কোর্টের বারান্দা দিয়েও হাঁটতেছে না, তার এই মামলাটা চলতে পারে না। তখন ম্যাজিস্ট্রেট কি করবেন? মামলার কার্যক্রম স্টপ করে দিবেন, স্টপ বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আসামিকে মুক্তি দিবেন, দিবেন। ঠিক আছে ভাই? 241 ক থেকে 249 পর্যন্ত বাসায় ভালো করে পড়েন। আগামী দিন পড়বো আমরা, এই জায়গাটা কিন্তু রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ। আগামী ক্লাসে পড়বো আমরা 250, স্যার একটা কথা ছিল। 260, 200, হ্যালো স্যার। 260। আরে ভাই থামান না রে ভাই, কইতাছি তো, 10টা কথা শুনবো তো। আগামী ক্লাসে পড়বো 250, 260, 265 থেকে 265 337, 338, 340, 342, 344, 367-3, 374, 375, 376, 381, 382,
403, এটা আগামীকাল পড়বো।